আজ ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের একটি প্রবন্ধ, লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বিড়াল'। প্রথম ভিডিওয়ে আমি অলরেডি আলোচনা করেছি। আজকের দ্বিতীয় ভিডিও। এই ভিডিওর শেষে তৃতীয় ভিডিওর মাধ্যমে পূর্ণাঙ্গ আলোচনা শেষ হবে। আজকে দ্বিতীয় ভিডিও। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। চেয়ে দেখলাম, কিন্তু এই আওয়াজ, কারণ আমি একটা ঘোরের মধ্যে আছি। তিনি রয়েছেন এমন একটি জায়গায় যেখানে ওয়াটারলু যুদ্ধ হচ্ছে। সেখান থেকে হঠাৎ মেয় শব্দটা পাওয়াটা একটু অস্বাভাবিক। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিয়াছে। প্রথমে মনে হলো ওয়েলিংটন, অর্থাৎ ওয়েলিংটন, এই যে আর্থার ওয়েলেসলি, যার সাথে নেপোলিয়নের বা যার দলের সঙ্গে নেপোলিয়নের যুদ্ধ হয়েছিল, ওয়াটারলুর যুদ্ধ, সেই জায়গায় তো তিনি অবস্থান করছেন। তাই তার মনে হলো ওয়েলিংটন এসেছেন হয়তো তার কাছে আফিং চাইতে। ওয়েলিংটন বিড়াল দশা লাভ করেছেন, বিড়াল হয়ে তার কাছে এসেছেন আফিং চাইতে। প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেয়া গিয়াছে। যে প্রথম অবস্থায়, প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হয়ে, অর্থাৎ পাথরের মতো দৃঢ় হয়ে বললাম যে কিছুই দেব না আর কি। এত কঠিন হয়ে, পাথর যেমন কঠিন কঠোর, সেরকম কঠিন কঠোর হয়ে আমি মনে করলাম যে ডিউক মহাশয়, ডিউক যেহেতু বললাম যে প্রথম ডিউক ছিলেন তিনি ওয়েলিংটনের, তার নাম আর্থার ওয়েলেসলি। সেই আহ, সেই ডিউকের কথা বলা হয়েছে, যিনি আয়ারল্যান্ডে যার জন্ম হয়েছিল, সেই ডিউক বা আর্থার ওয়েলেসলির কথা বলা হয়েছে। তাকে বললাম যে তুমি তো যুদ্ধে জয়লাভই করেছো, যথেষ্ট কিছু তোমাকে দেওয়া গেছে, এখন আর নতুন করে কিছু দেওয়া যাবে না, যথেষ্ট কিছু পেয়েছো, বেশি লোভ ভালো না, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না, বিশেষ অপরিমিত লোভ ভালো নহে। ডিউক বলিল মেয়েও, যাকে ডিউক বলে ভাবছে তিনি আসলে, বা সে আসলে একটি বিড়াল। বিড়ালকেই দিব্য দৃষ্টি লাভ করে যেন কমলাকান্ত চক্রবর্তী ওয়েলিংটন ভাবছে। তখন চক্ষু চাইয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে, ওয়েলিংটন আসেনি, একটি ক্ষুদ্র মার্জার, একটি ক্ষুদ্র বেড়াল। মার্জার একটি সংস্কৃত শব্দ, তা থেকে বিড়াল শব্দটির উৎপত্তি, বা এই মার্জার আর বিড়াল হলো সম অর্থযুক্ত শব্দ। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদস্বাত করিয়াছে। আমি তখন ওয়াটারলুর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত, অত দেখি নাই। এখানে একটি চরিত্রের অবতারণা হয়েছে বা চরিত্র এসেছে, সে হলো প্রসন্ন, প্রসন্ন গোয়ালিনী। এই প্রসন্ন গোয়ালিনী এই কমলাকান্ত চক্রবর্তীকে প্রতিদিন দুধ বা দুগ্ধজাত নানা উপাদান সরবরাহ করে। এই প্রসন্ন গোয়ালিনী, এই যে কমলাকান্তের দপ্তরে যে 13টি প্রবন্ধ রয়েছে, তার প্রথম প্রবন্ধের নাম হলো একা, এবং পঞ্চম প্রবন্ধের নাম হলো আমার মন, এবং 13 নম্বর প্রবন্ধ হলো বিড়াল। এই আমার মন, যেটি পঞ্চম প্রবন্ধ, সেখানেই প্রথম প্রসন্ন গোয়ালিনীর প্রসঙ্গ আসে, বা প্রসন্ন গোয়ালিনী সেই প্রবন্ধ থেকে তাকে পাওয়া যায়। সেই প্রসন্ন গোয়ালিনী, যেহেতু কমলাকান্ত চক্রবর্তী আফিং এর নেশা করে, এবং আফিং এর নেশা যারা করে তাদের জন্য নাকি প্রতিদিন একটু দুধ প্রয়োজন হয়। তাই প্রসন্ন গোয়ালিনী কমলাকান্ত চক্রবর্তীকে এই দুধ সরবরাহ করে। সেই প্রসন্ন গোয়ালিনী যে দুধ দিয়ে গিয়েছিল, সেই সমস্ত দুধ পুরোপুরি উদস্বাত করেছে বা খেয়ে ফেলেছে। আমি তখন ওয়াটারলুর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত, অর্থাৎ কমলাকান্ত চক্রবর্তী তখন ঘোরের মধ্যে ছিলেন, তিনি যেন যুদ্ধ করছেন। ওয়াটারলুর মাঠে তিনি ব্যূহ রচনা বা সেনাদল সাজানোয় ব্যস্ত ছিলেন। সেনাদল সাজানোর যে কৌশল, সেটাকে বলে ব্যূহ রচনা। যেমন মহাভারতের নানা যুদ্ধে এই সেনাদল সাজানোর নানা কৌশলের কথা উল্লেখ করা আছে। এক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখে জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুস্বরে বলিতেছেন মেয়। মার্জার সুন্দরী বলতে সে বিড়ালকে বলা হয়েছে। সে নির্জল দুগ্ধপানে, যেই দুধ দিয়ে গেছে সেই দুধের মধ্যে জল দেওয়া নেই, সেই দুধ পান করে পরিতৃপ্ত হয়ে, যথেষ্ট আনন্দিত হয়ে, মনের সুখে, সেই মনের সুখ, নিজের যে মনের মধ্যে সুখ জেগেছে, সেই সুখ এই জগতে প্রকটিত করার অভিপ্রায়ে, জগতে প্রকাশ করার ইচ্ছায় অতি মধুর স্বরে বলছে মেয়েও। বলিতে পারি না বুঝি, তাহার ভিতরে একটু ব্যঙ্গ ছিল। সেই যে মেয়েও মেয়েও শব্দ করছে, সেই কথার মধ্যে কিন্তু একটু ব্যঙ্গ রয়েছে। সেই ব্যঙ্গটা কাকে উদ্দেশ্য করে? কমলাকান্তকে উদ্দেশ্য করে একটা ব্যঙ্গ রয়েছে। বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল। মার্জার যেন মনে মনে হাসছে, অর্থাৎ আমি, সে এসে দুধ পান করে চলে গেল এবং আমি কিছু করতে পারলাম না। হাসির মধ্যে যেন তারই একটা ভাবনা লুকিয়ে রয়েছে। সে যে কি যেন কি বলছে, কেহ মরে বিল ছেচে কেহ খায় কই। কেহ মাছ ধরার জন্য বিল ছেচে সমস্ত জল ফেলে, অর্থাৎ সমস্ত পরিশ্রম করে, আর কেউ কই কই মাছ খেয়ে চলে যায়। অর্থাৎ তোমার জন্য দুধ আনা হলো, সমস্ত কিছুই তোমার, কিন্তু আমি
মাঝখান থেকে নেপোয় মারে দই আর কি, যেমন সেরকম সমস্ত কিছু করে গেলাম। বুঝি সে মেয়েও শব্দে একটা মন বুঝিবার অভিপ্রায় ছিল, যেন সে আমার মন বোঝার চেষ্টা করছে যে আমি কি ভাবছি, যে আমি তো দুধ খেয়ে চলে গেলাম, তুমি কি বলছো এখন? বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি, এখন বলো কি? তোমার দুধ তো আমি সব খেয়ে ফেলেছি, এখন তুমি কি বলছো? বলি কি, আমি তো ঠিক করিতে পারিলাম না যে আমি এখন কি বলবো। দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার, দুহিয়াছে প্রসন্ন। যে গরুটার দুধ, সেটা হলো, তার নাম হলো মঙ্গলা, আর যে দিয়ে গেল বা যে দুধ দুয়ে নিয়ে এসছে তার নাম প্রসন্ন, আমার দুধ না। অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই, সুতরাং রাগ করিতে পারি না। আমারও যে অধিকার, আমার তো ব্যক্তিগতভাবে দুধটা নয়, তা কোনো একটা গরুর দুধ প্রসন্ন নিয়ে এসছে, তো আমি সেটা কিভাবে নিজের হিসাবে আমি বলতে পারি? দুধ মানে যে গরুটার কথা বলা হয়েছে, সেই গরুটার প্রতি অধিকার আমার নেই, সেই গরুটা প্রসন্নের গরু, তা সেই ক্ষেত্রে আমি তো বলতে পারি না। তাই বিড়াল যদি দুধ খেয়ে যায় তা আমি রাগ করতে পারি না। তবে চিরাগত একটা প্রথা আছে, চিরকাল ধরে আগত বা চিরকাল ধরে যেই প্রথাটা চলে আসছে, সেরকম একটা প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। বিড়াল যদি কিছু খেয়ে যায় বা গৃহস্থের বাড়িতে কোনো অনিষ্ট করে, খাবার খেয়ে নষ্ট করে, তাহলে বিড়ালকে মারতে যেতে হয়। এরকম একটা চিরাগত বা চিরকাল ধরে এমন একটা প্রথা আসছে। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলের কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নয়। অর্থাৎ সেই প্রথার কে পালন করতেই হবে, না হলে মনুষ্য সমাজে আমাকে বলবে কুলাঙ্গার, কুলের অঙ্গার, কুল মানে বংশ, অঙ্গার মানে কালী, কুলের কলঙ্ক, সবাই বলবে কুলের কলঙ্ক। তাই সেটাও ঠিক নয়, বাঞ্ছনীয় নয়। কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে, এই মার্জারি অর্থাৎ এই মার্জার সুন্দরী যদি নিজেদের এলাকায় গিয়ে বা নিজের লোকে গিয়ে অন্যান্য বিড়ালের সামনে গিয়ে বলে যে আমি ওর ঘরে রাখা দুধ খেয়ে ফেলেছি আর ও আমাকে কিছুই বলেনি, তাহলে তো বলবে যে আমি কাপুরুষ, ফলে সেইভাবে তো আমাকে হাসবে। অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়, তাই পুরুষের আচরণ যা উচিত সেটাই আমার করা উচিত বলে আমার মনে হলো। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম। এটা মনে করে তাড়াতাড়ি আমি কি করলাম, হাত থেকে হুকা নামিয়ে অনেক খোঁজাখুঁজি করে অনুসন্ধান করে এক ভগ্ন যষ্টি, একটি ভাঙা লাঠি আবিষ্কার করে সগর্বে সেই বিড়ালটির দিকে ধেয়ে গেলাম। মার্জারি কমলাকান্তকে চিনিত, মার্জারি বা বিড়ালটি আমাকে চিনত। সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হইবার কোনো লক্ষণ প্রকাশ করিল না। সে লাঠি দেখে খুব একটা ভয় পেল না। সে হয়তো জানে যে আমি তাকে ঠিকভাবে মারতেই পারবো না। কেবল আমার মুখ মানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল, আমার মুখের দিকে চেয়ে হাই তুললো এবং একটু সরে বসলো। বলল ম্যাও। প্রশ্ন বুঝিতে পারিয়া, এই প্রশ্ন বুঝে সেই প্রশ্ন বুঝে যষ্টি ত্যাগ করে পুনরপি শয্যায় আসিয়া হুকা লইলাম। সে প্রশ্ন বুঝে আমি লাঠিটা ত্যাগ করলাম আর মারলামও না, আবার শয্যায় এলাম অর্থাৎ বিছানায় এলাম, আবার হুঁকো নিয়ে বসলাম। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। তখন সেই দিব্য চক্ষু পেয়ে আমি মার্জার কি বলতে চাইছে সেটা যেন বুঝতে পারলাম। বুঝিলাম যে বিড়ালটা বলছে যে মারপিট কেন, কেন আমাকে মারছো? স্থির হইয়া হুঁকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি। স্থির হয়ে হুঁকা হাতে নিয়ে একটু বিচার করো, তাহলে বুঝতে পারবে। এ সংসারের ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? সমাজে এই যে ক্ষীর সর দুগ্ধ দই, মানে দুধ থেকে প্রস্তুত সমস্ত জিনিস, এছাড়া মাছ মাংস সবই তোমরা খাবে। অর্থাৎ এক শ্রেণী খাবে, সমাজের ধনী শ্রেণী খাবে, আর গরিবরা কেন বঞ্চিত হবে? তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমরা মানুষ, আমরা বিড়াল, তাদের মধ্যে তফাৎ কি? আসলে এই মানুষ এবং বিড়াল এর মাধ্যমে আসলে সমাজের দুটো শ্রেণী, যারা বঞ্চিত শ্রেণী, অবহেলিত শ্রেণী, আর এক শ্রেণী সুবিধাবাদী শ্রেণী, যারা সমস্ত কিছু পায়, এই দুই শ্রেণীর কথাই কিন্তু লেখক তুলে ধরেছেন। তোমাদের খুদ পিপাসা আছে, তোমাদের খিদে আছে, খিদে এবং পিপাসা আছে, আমাদের কি নেই? তোমরা খাও, আমাদের আপত্তি নাই, তোমরা খাও, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে ঠ্যাঙা লাঠি লইয়া মারিতে আইসো? যদি আমরা খাই তেন কেন তোমরা লাঠি ঠ্যাঙা নিয়ে আমাদের মারতে আসো? আমি তাহা বহু অনুসন্ধানে বুঝিতে পারিলাম না। আমি বুঝলাম না কেন আমাদের মারতে আসো। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো, আমার কাছ থেকে কিছু শিখে নাও। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না। বিজ্ঞ চতুষ্পদ, যারা বিজ্ঞ মানে জানে, চতুষ্পদ মানে চার চার পাযুক্ত প্রাণী, অর্থাৎ বিড়াল নিজেকে নির্দেশ করছে। আমার কাছ থেকে কিছু শিক্ষা লাভ করো, তাহলে তোমাদের জ্ঞানের উন্নতি হবে, এছাড়া কোনো উপায় দেখছি না। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া
আমার বোধ হয় তোমরা এতদিনে এ কথাটি বুঝিতে পারিয়েছ। তোমাদের জ্ঞান লাভের জন্য যে সমস্ত স্কুলগুলো খোলা হয়েছে, সেই সমস্ত কিছু দেখে আমার মনে হলো যে তোমরা সেই পথেই চলেছ। দেখো শয্যাশায়ী মনুষ্য, ধর্ম কি? পরোপকারই পরম ধর্ম। ধর্ম কাকে বলে? ধর্ম মানে যা ধারণ করে রাখে, যা আমাদের জীবনটাকে ধরে রাখে আগামীর দিকে, বা আগামীর দিকে আমাদের নিয়ে যায়। তা সংস্কৃত ধৃ ধাতু থেকে এই ধর্ম কথাটা এসছে। তো পৃথিবীর সমস্ত জায়গায় ধর্ম হলো এমন একটি জিনিস যা মনুষ্য সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এটাই ধর্মের মূল কথা। তো পরোপকার হলো পরম ধর্ম। অন্যের উপকার করাটাই হলো ধর্মের মূল কথা। এই দুগ্ধটুকু পান করে আমার পরম উপকার হয়েছে। এই যে দুধটুকু রাখা ছিল তোমার জন্য, সেটা হয়তো তুমি খেলে না, আমি খেলাম, তো আমার তো উপকার হলো। তোমার আহরিত দুগ্ধে, তোমার জন্য সংগ্রহ করা এই দুগ্ধে আমার পরোপকার হলো। অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী। সেই পরোপকার তুমি করেছো, তোমার জন্যই পরোপকারটা হলো, তাই তুমি তার ফল পাবে। আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। তুমি যে ধর্ম সঞ্চয় করলে পরোপকারের মাধ্যমে, তার মূল বা আসল কারণ কিন্তু আমি। অতএব আমাকে প্রহার না করিয়ে আমার প্রশংসা করো। তা তোমার ধর্ম সঞ্চয়ের কাজ তো আমি করেছি, তাই আমাকে প্রহার করো না, আমাকে মেরো না, আমার প্রশংসা করো। আমি তোমার ধর্মের সহায়, তোমার ধর্মের সঞ্চয়ে আমি উপকার করেছি। দেখো আমি চোর বটে, আমি চুরি করেছি, সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? আমি কি ইচ্ছে করে চুরি চুরি করেছি? খাইতে পাইলে কে চোর হয়? যদি কেউ খেতে পায় তাহলে কি সে চুরি করে? দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক। যারা নিজেদের সাধু বলে বা গণ্যমান্য ব্যক্তি বলে নিজেদেরকে পরিচয় দেন, তারা কিন্তু চোরের থেকেও বড়। চোরের নাম শুনলে তারা ভয় পেয়ে ওঠেন, কিন্তু তারা চোরের থেকেও অধার্মিক। তাদের চুরি করার প্রয়োজন নাই বলিয়া চুরি করেন না, তাদের চুরি করার দরকার নেই দিকে চুরি করেন না, তাদের অনেক আছে। কিন্তু তাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই চোরে চুরি করে। তাদের প্রচুর টাকা পয়সা রয়েছে, অনেক সম্পদ রয়েছে, এত টাকা পয়সা থাকা সত্ত্বেও, এত সম্পদ থাকা সত্ত্বেও তাহারা কিন্তু চোরের দিকে একটু চোখ তুলেও তাকান না। এই জন্যই চোখটা চুরি করে। অধর্ম চোরের নয়, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। যে ধনী কৃপণতা করে, যার কাছে টাকা পয়সা থাকলেও দরিদ্র মানুষকে একটুকু সাহায্য করে না, তার জন্যই চোরেরা চুরি করে। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী। চোর দোষী, কিন্তু কৃপণ ধনী তার থেকেও শতগুণে বেশি দোষী। চোরের দণ্ড হয়, চুরির মূল যে কৃপণ তার দণ্ড হয় না কেন? চোরের দণ্ড হয়, চোর যে চুরি করে তার দণ্ড হয়। আর কৃপণ ধনী, সে হয়তো চুরি করে না, কিন্তু চুরির মূলে কিন্তু সেই আছে, তার কেন সাজা হয় না? এই যে সামাজিক একটা অসাম্যের কথা এই বিড়ালের মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তুলে ধরলেন, এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যবাহী।